গাইজ আজব এক প্রেমের গল্প শুনুন। আমাদের আজকের হিরো এক মেয়েকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সমস্যা একটাই, মেয়ের বাবা। খিটখিটে এই বুড়ো তো প্রথমে বিয়েতে রাজি হচ্ছিল না। অনেক অনুনয় বিনয় করার পর বাবা মশাই মুখ খুললেন, তবে কন্ডিশন দিলেন একটাই, বিয়ে হবে সোজা রেজিস্টার অফিসে। আমাদের হিরো প্রথমে একটু নাকড়া দেখালো, আরে ভাই ধুমধাম করে বিয়ে করব, তা না করে ওই নিরস অফিস। তবে কি আর করার, ক্রাশের মায়াবী চেহারার দিকে তাকিয়ে সে রাজি হয়ে গেল। ভাবলো যাক বাবা, শেষ রক্ষা তো হলো। কিন্তু আসল টুইস্ট তো কেবল শুরু। যেই না রেজিস্টার খাতা খুললেন, অমনি বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল আমাদের রোমিও তো সেকেন্ড হ্যান্ড, মানে সে আগেও একবার বিয়ে করে বসে আছে। এখন নিয়ম হলো দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম বউয়ের ডিভোর্স সার্টিফিকেট লাগবে। কিন্তু সমস্যাটা তো সেখানেই, প্রথম বউ এখন আছে কোথায়, জিন্দা নাকি গায়েব, তার কোনো হদিসই আমাদের হিরোর কাছে নেই। এখন প্রশ্ন হলো এই ডিভোর্স পেপার সে কোন আসমান থেকে নামাবে, আর সেই সার্টিফিকেট না পেলে তার এই নতুন প্রেমেরই বা কি হবে। সব জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের মুভির ব্রেকডাউন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মেইন কাহিনীতে ঝাঁপ দেওয়া যাক। মুভির শুরুতে একটা ছেলেকে গভীর রাতে জনমানবহীন রাস্তায় তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখা যায়। ছেলেটি রাস্তা দিয়ে সামনে এগোতেই একটা অটোরিকশা আসে। তখন ছেলেটি অটোরিকশা থামিয়ে ভেতরে উঠে বসে। সেখানে ড্রাইভার লভকুশ কোথায় যাবেন তা জিজ্ঞেস করলে ছেলেটি নির্দিষ্ট একটা জায়গার নাম বলে। তখন লভকুশ সেই দিকেই যেতে থাকে। কিছু দূর যেতেই ছেলেটির নাম্বারে একটা কল আসে। তখন জানা যায় আগামীকাল এক মেয়ের বিয়ে। এত রাতে বিয়ের কনেকে নিতেই ছেলেটি যাচ্ছে। সকাল হলেই মেয়েটির অন্য কারোর সাথে বিয়ে হবে, সেইটা সে হতে দেবে না, তাই এই ফোন দিয়ে এটেছে। ড্রাইভার লভকুশ ছেলেটির ফোনে বলা ওসব কথা শুনে বলে, চিন্তা করবেন না, আমিও আপনার সাথে আছি। লভকুশ হেল্প করতে চায়, কারণ সে নিজেও প্রেমে ব্যর্থ। এর মধ্যেই তারা মেয়ের বাড়িতে পৌঁছে যায়। তখন দেখা যায় বিয়ে বাড়ির সকলেই ঘুমিয়ে রয়েছে। মেয়েটি ব্যাগ গুছিয়ে বাইরে বের হওয়ার সময় কিছুর একটার সাথে ধাক্কা খায়, এতে শব্দ হয়, আর অনেকেই ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু ততক্ষণে ছেলেটি মেয়েকে নিয়ে দেয়াল টপকিয়ে ফেলে। মেয়েটি আবার ছেলেকে জিজ্ঞেস করে, কার্তিক কোথায়? ছেলেটি জানায় সে আছে। ছেলেটি মেয়েটিকে নিয়ে লভকুশের অটোরিকশাতে করেই পালাতে থাকলে মেয়ের বাড়ির লোকেরাও তাদের পিছু নেয়। শুরু হয় রাস্তার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে লভকুশ সকলের চোখ ফাঁকি দিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ে। মেয়ের পক্ষের লোকজন এতে অন্য রাস্তায় প্রবেশ করে। এর মধ্যে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। ছেলেটি অটো সোজা এক মন্দিরে নিয়ে এসে থামাতে বলে। এর পরেই আমরা দেখতে পাই আসল বরকে। বরের নাম হচ্ছে কার্তিক। আমরা এতক্ষণ যে ছেলেটিকে মেয়ে নিয়ে পালাতে দেখেছি, সে আসলে নিজের জন্য নয়, বাপের গার্লফ্রেন্ডকে পালিয়ে নিয়ে এসেছে, অর্থাৎ হবু মাকে। বিয়ের মণ্ডপে বর আর নববধূকে দেখে লভকুশের চোখ কপালে উঠে যায়। সে কিনা এক বুড়ো ব্যাটার জন্য কম বয়সী মেয়েকে পালাতে সাহায্য করেছে। এইটা মেনে নিতেই পারে না লভকুশ। বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আর লাভ হয় না। শেষমেশ বিয়ে সম্পূর্ণ হয়ে যায় কার্তিক আর পালিয়ে নিয়ে আসা মেয়ের। লভকুশ ছেলেটিকে অভিশাপ দেয়, তাকে বলে তোর বিয়ের পাত্রী তুই পাবি না। সিন শিফট করে এরপর আমাদেরকে দেখানো হয় অ্যাডভোকেট রামলিঙ্গাকে। সে একজন ডিভোর্স লয়ার। তার কাছে অনেকেই আসে ডিভোর্সের ইস্যু নিয়ে। আজ অনেকের মাঝে তার এক বন্ধু এসেছে নিজের মেয়ের ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য। বন্ধু জানায় 1 বছর আগে তার মেয়ে প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু 1 বছর না যেতেই স্বামীর সাথে বিভিন্ন মতের বিরোধিতা শুরু হয়। তাই আজকে ডিভোর্স পর্যন্ত ব্যাপারটা চলে এসেছে। আমি জানতাম না আমার মেয়ে তলে তলে প্রেম করছিল, কিন্তু তাকে সারাক্ষণ ফোনে কথা বলতে দেখতাম। জিজ্ঞেস করলে মেয়ে বলতো তার এক বান্ধবীর সাথে সে কথা বলছে। শপিং করতে গেলেও নাকি সেই বান্ধবীর সাথেই যেত। আমি বিষয়টা আগে বুঝতে পারিনি। হঠাৎ করে একদিন প্রেমের বিষয়টা সামনে আসে। শেষমেশ বিয়ে দিয়েই দিতে হয়। এখন কিনা সেই বিয়ে ডিভোর্সের দিকে যাচ্ছে। এইসব কথার মধ্যেই বন্ধু রামলিঙ্গাকে বলে, তোরও তো মেয়ে আছে তাই না, তুইও কিন্তু সাবধানে থাকিস। রামলিঙ্গা খুব গর্বের সাথে জানায়, সবার মেয়ে তো আর তোর মেয়ের মতো হবে না তাই না। আমার জানা মতে আমার মেয়ে নিত্যা কখনো এ ধরনের কাজ করবে না। বন্ধু হেসে বলে, ঠিক এমন কথা আমিও আমার মেয়েকে নিয়ে কোনো একদিন বলেছিলাম। রামলিঙ্গা এই পর্যায়ে বলে, এ ব্যাপারে আর কোনো কথা বাড়াবি না। আগামী 2 দিনের মধ্যে তোর মেয়ের ডিভোর্সের ব্যাপারটা আমি দেখছি। বন্ধু চলে গেলেই রামলিঙ্গা লক্ষ্য করে তার মেয়ে কারোর সাথে কথা বলছে। তাই জিজ্ঞেস করে, তুমি ফোনে কার সাথে কথা বলছো? মেয়ে জানায়, বাবা গৌতমের সাথে আমি কথা বলছি। বাবা তো মহা খুশি হয়ে যায়, কারণ তার মেয়ে কোনো মেয়ে বান্ধবীর নাম না করে সরাসরি ছেলের নামই বলেছে। এতে মেয়ে তাকে মিথ্যা বলেনি। এরপর বাবা নিত্যাকে ফোন করে দুপুরের একটা পার্টি অ্যাটেন্ড করতে বললে নিত্যা জানায়,
সে আজকে গৌতমের সাথে শপিংয়ে যাবে। সত্য বলাই এতেও খুশি হয় বাবা। আরও বিভিন্নবার গৌতম আসায় রামলিঙ্গাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, এই যে নিত্যা ম্যাম বারবার গৌতম গৌতম করছে, দেখেন সে আবার ওর বয়ফ্রেন্ড হয় না যেন। অ্যাসিস্ট্যান্টের কথা রামলিঙ্গার মাথায় ঢুকে যায়। তাই পরদিন সকালে বাবা নিত্যাকে জিজ্ঞেস করে, গৌতম কি তোমার বয়ফ্রেন্ড নাকি শুধু ফ্রেন্ড? প্যারা নেবার দরকার নেই, যদিও তোমার বন্ধু হয় তাহলে 2 কিউব সুগার কফিতে দাও, আর যদি বয়ফ্রেন্ড হয় তাহলে 4 কিউব দাও, তাহলে আমি বিষয়টা বুঝে নেব। নিত্যা 2 কিউব সুগার দেওয়ার পরেই থেমে যায়। এতে বাবা তো মহা খুশি, মনে করে সে তার ফ্রেন্ড। তখনই নিত্যা জানায় আসলে সুগার বক্সে মাত্র 2 কিউব সুগারই ছিল। তারপর জানায় গৌতম আসলে আমার বয়ফ্রেন্ড, আমি গৌতমকে ভালোবাসি। এইটা শুনে বাবা আগামীকাল গৌতমকে বাড়ি নিয়ে আসতে বলে। পরের দিন গৌতম চলে আসে। শুরু হয় দুজনের মধ্যে কথাবার্তা। গৌতম জানায় সে ইঞ্জিনিয়ারিং করছে, তবে বর্তমানে সে আর্কিটেক্টের জব করছে, বেতন 60,000। এইটা শুনে রামলিঙ্গা বলে, তোমার থেকে তো আমার মেয়ে বেশি টাকা আয় করে। গৌতম জানায়, হ্যাঁ জানি, 3 লাখ। এই কোম্পানিতে সবাইকে এমনি বেশি টাকা দেয়। আগামী মাসে আমিও জয়েন করব। রামলিঙ্গা এবার নিত্যার সাথে কিভাবে রিলেশন হয়েছে তা জানতে চায়। শর্ত হিসেবে বলে, লাভ স্টোরি পছন্দ হলেই বিয়ে দেব। গৌতম বলা শুরু করে, কেরালার প্রত্যন্ত একটা গ্রামে বর্ষার সিজনে একটা কাজের ক্ষেত্রে গৌতম ওই অঞ্চলে গিয়েছিল। ওই এলাকার সবকিছুই সুন্দর, তবে সমস্যা ছিল একটাই, তারা সবকিছুতেই নারকেল তেল দিয়ে রান্না করত। এক প্রকার গৌতম বিরক্ত হয়ে গিয়েছিল খাবারের প্রতি। একদিন হঠাৎ করে গৌতম তার রুম থেকে রান্নার সুঘ্রাণ পেয়ে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে প্রথমবার নিত্যাকে দেখতে পায়। এইটা জানিয়ে গৌতম রামলিঙ্গাকে বলে, আহা সে কি সুন্দর করেই না খাবার তৈরি করেছিল। তখন আমি তার সাথে কথা বলতে চাইলাম, তবে সে মুখের উপর জানালার পর্দা লাগিয়ে দিল। পরদিন নিত্যা অফিসে মালায়ালাম ভাষার সমস্যায় পড়ে, তাই আমার কাছে এসে বলে, আপনি কি মালায়ালাম ভাষা জানেন? তখন আমি টুকটাক ট্রান্সলেট করে দিই। একসময় নিত্যার মালায়ালাম ল্যাঙ্গুয়েজ শেখা জরুরি হয়ে পড়ে, আর আমার দেশি খাবার। এতে দুজনের মধ্যে চুক্তি করে ফেলি। এরপরে দুজনের মধ্যে বন্ধুত্ব ঘটে। একদিন নিত্যাকে কয়েকজন বখাটে পথে আটকায়। ব্যাপারটা আমি কোনো প্রকার মারামারি ছাড়াই হ্যান্ডেল করতে চাইলে বখাটেরা আমাকে অনেক কথা শোনায়, যেটা নিত্যা মেনে নিতে পারে না। আমি সবাইকে মারা শুরু করি। রামলিঙ্গা এইটুকু শুনেই জিজ্ঞেস করে, তোমার মারামারি দেখে কি নিত্যা প্রেমে পড়েছে? গৌতম জানায়, হ্যাঁ। রামলিঙ্গা এটা মেনে নিতে পারে না। এরপর জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কোনো ঝামেলা ঝগড়া কি কখনো হয়েছে? রাগ করে কখনো কি একে অপরকে ব্লক করেছ? গৌতম জানায়, এমনটা হয়নি। না শুনে রামলিঙ্গা বলে, তোমাদের মধ্যে এখনো সত্যিকারের ভালোবাসাই জন্ম হয়নি। তোমাদের মধ্যে আসলে নিব্বানিব্বির ভালোবাসা রয়েছে, যা কিছুদিন পরেই ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে। সমস্যায় পড়লেই তো ভালোবাসা বোঝা যায়, তাই না? ধরো বিয়ের পর তোমাদের মধ্যে সমস্যা হলেই তখন কিন্তু তোমাদের মাথায় ডিভোর্সের চিন্তা চলে আসবে, কারণ বিয়ের আগে তো তোমরা সমস্যা সমাধানের পর্যায়ে যেতেই পারোনি। এমনও তো হতে পারে 1 বছরও তোমাদের বিয়ে টিকছে না। এটা বলে গৌতমকে চলে যেতে বলে রামলিঙ্গা। গৌতম এসে রাগ দেখাতে থাকে নিত্যাকে, বলে, তোমার বাবা কি পাগল হয়ে গিয়েছে নাকি? আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি বলে তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়েই দেবে না। এখন তুমি বয়ফ্রেন্ডের সাথে থাকবে নাকি বাবার সাথে থাকবে তুমি জানো। অন্যদিকে লাভকুশ একটা প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়ে আসে ফ্রিতে। পরে জানতে পারে মহিলাটি আসলে প্রেগনেন্টই না, তাই টাকা নিয়ে নেয়। হাসপাতালে আবারও দেখা হয় কার্তিকের সাথে। কার্তিক লাভকুশকে খুশির খবর জানায় সে বাবা হতে যাচ্ছে। তো লাভকুশ আবারও একবার অবাক হয়। বিয়ের 3 মাস না যেতেই এই বুড়ো বেটা কিনা বাপ হতে যাচ্ছে। কার্তিকের নতুন বউ খুশির সংবাদ পেয়ে মহা খুশি। হাসপাতালে আসে কার্তিকের শ্বশুর শাশুড়ি। কার্তিক তাদেরকে খুশির খবর জানালে তারা খুশি না হয়ে রেগেই থাকে। কার্তিক লাভকুশকে ফাঁসিয়ে দেয়, জানায়, বিয়ের রাতে আপনাদের মেয়েকে এই পালাতে সাহায্য করেছিল। এইটা শুনে শ্বশুর শাশুড়ি হাসপাতালে লাভকুশকে মারা শুরু করে। কার্তিক হাসপাতাল থেকে বাড়ি এসে সোজা ছেলে গৌতমকে জানায়, আমি বাবা হতে চলেছি। গৌতম বলে, তুমি তো অলরেডি আমার বাবা হয়েই আছো। কার্তিক কিছুটা লজ্জা মুখে নিয়ে বলে, তোমার ছোট মা প্রেগনেন্ট, আমার আরো একটা ছেলে হবে। আমার ইচ্ছে তুমি তার সাথে খেলবে। গৌতম আবার এই সংবাদে খুশিই হয়। এরপরেই বাবা গৌতমকে জিজ্ঞেস করে, তোমার হবু শ্বশুর তোমাকে কি বলল? গৌতম জানায়, তিনি খুব একটা সুবিধার লোক নন, আমাদের রিলেশনশিপ মানতেই চাচ্ছে না। বাবা যেভাবেই হোক গৌতমকে মানাতে বলে। এই খুশির দিনগুলোতে বাড়িতে কারো মন খারাপ সে চায় না। পরের দিন রামলিঙ্গার কাছে বন্ধু তার মেয়েকে নিয়ে আসে। বন্ধু জানায়, আমার মেয়ে কিনা এক ফুচকার দোকানওয়ালাকে বিয়ে করেছে। রামলিঙ্গার এটা শুনে বলে,
এমন কারো সাথে তোর মেয়ের বিয়ে দিলি কেন? বন্ধু জানায়, আমি তো বিয়ে দিতে রাজিই হইনি। একদিন মেয়ে বলল সে কিনা মন্দিরে যাবে বান্ধবীর সাথে, মন্দিরে গিয়ে এরপর বিয়ে করেই বসে। আমি কিছুই করতে পারিনি। সেই সময় নিত্যা তার বাবাকে মন্দিরে যাবার কথা বলে বের হলে রামলিঙ্গা টেনশনে পড়ে যায়। তাই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে জ্যামের কারণে স্কুটিতে করে চলে আসে মন্দিরে। এসে দেখে গৌতম এবং নিত্যা দুজনেই গলায় ফুলের মালা দিচ্ছে। এরপর তারা পূজারীর থেকে আশীর্বাদও নিচ্ছে। এমনটা দেখে রামলিঙ্গা মেয়েকে বলে, বিয়ে তো করতেই, আমি তো আর বাধা দিতাম না, শুধু বাবা হয়ে আশীর্বাদটা দিতাম। আসলে ওই মন্দিরের রিচুয়াল হচ্ছে সবার গলায় মালা পরানো, তারা বিয়ে করেনি। তাই গৌতম হবু শ্বশুরকে বলে, এসব কি বলছেন? একটু পর রামলিঙ্গা এবং অ্যাসিস্ট্যান্টকেও ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এতে রামলিঙ্গা বুঝতে পারে সে মিস্টেক করে ফেলেছে, কিন্তু গৌতম সুযোগের সৎ ব্যবহার করতে থাকে। নিত্যাকে বলে, দেখো তোমার বাবা তোমাকে সন্দেহ করে, তাই তোমার পিছু পিছু এখানে চলে এসেছে, অফিসে পর্যন্ত যায়নি। নিত্যা বাবার উপর রাগ দেখিয়ে চলে যায়। রামলিঙ্গা এতে গৌতমকে বলে, বাবা আর মেয়ের মাঝে ঝগড়া লাগিয়ে দিচ্ছ না? গৌতমও বলে, ঝগড়া না হলে বুঝবেন কিভাবে মেয়ে আপনাকে ভালোবাসে কিনা? নিত্যা বাড়ি এসে রুমের দরজা লাগিয়ে দেয়। রামলিঙ্গা নিত্যাকে অনেকবার ডাক দেয়, কিন্তু নিত্যা কোনো রেসপন্সই করে না। রুমের ভেতরে শুধু গৌতমের সাথে তোলা ছবিগুলোই দেখতে থাকে। পরের দিন সকালে বাবা নিত্যা রুমের সামনে এসে বলে, যাও, তোমাকে গৌতমের সাথেই বিয়ে দেব। নিত্যা খুবই খুশি হয়ে যায়, দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে কার্তিকের কাছে এলাকার বয়স্ক লোকেরা প্রেমের টিপস নিতে আসলে গৌতম সবাইকে বিদায় জানিয়ে বাবাকে বলে, আজ নিত্যার বাবা এখানে আসছে, তাই সুন্দরভাবে কথা বলবে। একটু পর নিত্যা তার বাবাকে নিয়ে হাজির হয় গৌতমের বাড়িতে। গৌতমের বাবা শুরুতেই উল্টাপাল্টা বলতে শুরু করে। এই যেমন সে জিজ্ঞেস করে, বাড়ির অন্য সবাই কেমন আছে? রামলিঙ্গা জানায়, বাড়িতে থাকে চাকর বাকর, তারা ভালোই আছে। গৌতম ব্যাপারটা সামলিয়ে নেয়। এরপর সবাই ঘরে ঢুকলে গৌতম মৃত মায়ের ছবি দেখিয়ে বলে তিনি মারা গেছেন। সবাই বসলে রামলিঙ্গাকে চা দিতে আসে কার্তিকের নতুন মা। তাকে দেখে রামলিঙ্গা বলে, এটা কি গৌতমের ছোট বোন? কার্তিক বলে, না, আমার নতুন বউ। রামলিঙ্গা এটা শুনে আনইজি ফিল করে। কথা বলার মাধ্যমে জানতে পারে আগামী 4-5 মাসের মধ্যে গৌতমের ভাই বোনও আসতে চলেছে। এইসব শুনে রামলিঙ্গা বলে, আমার এই পরিবার ভালো লাগেনি, কিন্তু নিত্যার মুখের দিকে তাকিয়ে তাকে এখানেই বিয়ে দেব। তবে একটা শর্ত আছে, আমি লাভ ম্যারেজের বিপক্ষে। অনেকে এই বিষয়ে পরামর্শ দেয়, তাই আমি চাই গৌতম এবং নিত্যার বিয়ে রেজিস্ট্রারের মাধ্যমে হোক। এই রেজিস্ট্রারের বিয়ে করতে চায় না গৌতম। রামলিঙ্গা জানায়, আমি নিত্যাকে এটা বলেই নিয়ে এসেছি। নিত্যা গৌতমকে আলাদা ডেকে বলে, আমাদের বিয়ে হওয়া নিয়ে তো কথা, এখন রেজিস্ট্রার ম্যারেজ হোক আর যেভাবেই হোক, এতে তো আর কোনো মাথা ব্যথা থাকার কথা না। শেষমেশ গৌতম রাজিই হয়। পরের দিন গৌতম জয়েন করে নিত্যাদের অফিসে। জয়েনিং এর দিনেই পাশের কলিগের ডেস্কটপে দেখে নিত্যার ছবি। এমনটা দেখে গৌতম বলে, নিত্যাকে দেখা বন্ধ করুন, 6 মাস পর আমার সাথে তার বিয়ে। কলিগ বলে, 6 মাস অনেক দিন। গৌতম বলে, অনেক দিন হলেও আপনি আর স্টক করতে পারবেন না। এরপর গৌতম গুগলে দেখে অফিসের কাছের ট্যাটু সেন্টারে আসে একটা ট্যাটু রিমুভ করতে। একই ট্যাটু সেন্টারে গৌতমের বাবা আবার আসে ট্যাটু করতে। দেখা হয় আবারও দুজনের। বাবার কাছে ধরা খায় গৌতম। জিজ্ঞেস করে, এখানে কি করতে এসেছ? গৌতম এবার মিথ্যা বলে, জানায় সে ট্যাটু করাতে এসেছে। কিন্তু ট্যাটু সেন্টারের লোক যখন গৌতমের ট্যাটু রিমুভের জন্য ডাক দেয়, তখন বাবার কাছে ধরা খেয়ে যায় গৌতম। বাবা গৌতমের বুক থেকে শার্ট সরাতেই দেখতে পায় দিয়া লেখা। তাই জিজ্ঞেস করে, এটা কবে হলো? গৌতম জানায়, কলেজ লাভ স্টোরি। সিন এবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গৌতম তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসে প্রিন্সিপালের কাছে, জানায় তাদের টয়লেট ভালো নয়, তাই ঠিক করতে হবে। প্রিন্সিপাল জানায় তাদের ফান্ড নেই, তাই গৌতম সহ সবাই প্রিন্সিপালের টয়লেটই ইউজ করে। এতে প্রিন্সিপাল রেগে যায় গৌতমের ওপর। গৌতম বাবাকে প্রিন্সিপালের গল্প শোনালে বাবা বলে, তোর লাভ স্টোরিতে প্রিন্সিপালের কাজ কি? গৌতম জানায়, প্রিন্সিপালের মেয়েকেই তো আমি ভালোবাসতাম। আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। প্রিন্সিপাল বাড়ি এসে গৌতমের ওপর রাগ দেখাতে থাকলে মেয়ে বলে, কে এই গৌতম? রাতে কিনা প্রিন্সিপালের বাড়িতেই চলে আসে গৌতম। প্রিন্সিপালের মেয়ে তলে তলে গৌতমের সাথে প্রেম করলেও বাবার কাছে সাধু সাজে। গৌতম দিয়ার বেডে আসলে গৌতমের বুকে দেখতে পায় তার নামে ট্যাটু। গৌতম জানায়, ছবিতে এমন দেখেছি, তাই ট্যাটু করিয়েছি। এরপর দুজন কিস করা শুরু করতেই দিয়ার বাবার রুমে চলে আসে, আর তাই গৌতমও নিচে চলে যায়। কিন্তু প্রিন্সিপাল গৌতমকে নিচে দেখে ফেলে। দিয়া বোঝায় যে তুমি সারাক্ষণ গৌতম গৌতম করছো, তাই গৌতমকেই দেখেছ, এখানে কোনো গৌতম নেই। এই সব কিছু গৌতম তার বাবাকে শোনালে বাবা বলে, সমস্যাটা কি? গৌতম জানায়, একদিন আমাদের রিলেশনের ব্যাপার দিয়ার বাবা জেনে যায়, তাই দিয়ার সাথে আমি আর কোনো যোগাযোগই করতে পারিনি। এরপর যোগাযোগ হলে দিয়াকে রেজিস্টার ম্যারেজ করতে বলি। দিয়া তখন রাজি হয় না প্রথমে, তারপর ঠিকই রাজি হয়। গৌতম দিয়াকে নিয়ে চলে আসে সাব রেজিস্ট্রার অফিসে। রেজিস্ট্রার ছিল আবার খুব কড়া।
তাই গৌতম এবং দিয়াকে অনেক প্রশ্ন করে। গৌতম রেজিস্ট্রারকে এত প্রশ্ন করতে নিষেধ করে, শুধু বিয়ের কার্যক্রম সেরে ফেলতে বলে। রেজিস্ট্রার এক প্রকার বাধ্য হয়েই বিয়ের কার্যক্রম সম্পূর্ণ করে ফেলে। এরপর গৌতম রেজিস্ট্রারকে বলে, এই ডিকেডে আমরা হব সেরা কাপল, যেটার অ্যানাউন্সমেন্ট আপনিই করবেন। এইটা বলে চলে যায়। সবকিছু শুনে বাবা গৌতমকে বলে, ভেবেছি হয়তো প্রেমে সীমাবদ্ধ ছিলি, এখন দেখি বিয়েও করেছিস, তো বউ কোথায়? গৌতম জানায়, আমরা অনেক আগেই ব্রেকআপ করে নিয়েছি, দিয়া এখন কোথায় আছে আমি সেটাও জানি না। বাবা বলে, ভালোই তো মুশকিলে ফেললি, নিত্যা জানলে এখন কি হবে? গৌতম বলে, নিত্যা জানবে কিভাবে? এই ট্যাটুই তো সমস্যা, ট্যাটু তুললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু একটু পরেই ট্যাটু সেন্টার থেকে বলা হয় এই ট্যাটুটা পার্মানেন্ট, উঠানো যাবে না। গৌতমের মাথায় পড়ে বাড়ি। সেই সময় নিত্যা কল করে গৌতমকে আর বলে, আমাদের রেজিস্টার অফিসে যাওয়ার কথা না, তুমি কোথায়? গৌতম মিথ্যা কথা বলে, জানাই সে একটা রেস্টুরেন্টে। নিত্যা সেই রেস্টুরেন্টে আসতে চাইলে গৌতমই অফিসে চলে আসে। তারপর নিত্যা গৌতমকে নিয়ে ওই রেজিস্টার অফিসের দিকেই যেতে থাকে যেখানে গৌতম একবার বিয়ে করেছে। ওই রেজিস্টার অফিসে যাওয়ার কথা শুনে গৌতম অন্য অফিসে যেতে বলে, কিন্তু নিত্যার জন্য সেই রেজিস্টার অফিসেই যেতে হয়। এসে তারা দুজনে ফর্ম পূরণ করে, যা দেখে অবাক হয় নিত্যা। গৌতম জানায়, বন্ধুর সাথে সে এখানে এসেছিল, তাই তার অভিজ্ঞতা আছে। এরপর দুজন ভেতরে ঢুকলে গৌতম দেখে আগের ওই রেজিস্ট্রারই আছে, তাই মুখ লুকাতে থাকে। তারপরও হাজির হতে হয়। রেজিস্ট্রার গৌতমকে দেখেই চিনে ফেলে, তাই বলে, একে তো আগেও দেখেছি। নিত্যা জানায়, এর আগেও এখানে এসেছে বন্ধুর সাক্ষী হয়ে। এই পর্যায়ে নিত্যার সামনে রেজিস্ট্রার গৌতমকে কিছু বলে না, আরও নিত্যাকে জানায় পরবর্তী ডিটেলস ফোনের মাধ্যমে জানানো হবে। গৌতম মনে করে রেজিস্ট্রার তাকে চিনতে পারেনি, তাই বাড়িতে এসে বাবাকে এই ব্যাপার জানিয়ে খুশিই হয়। কিন্তু একটু পরেই রেজিস্ট্রারের পিয়ন গৌতমকে কল করে রেজিস্ট্রার অফিসে আসতে বলে। গৌতম আবার রেজিস্ট্রারের কাছে আসলে রেজিস্ট্রার বলে, তাহলে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ না? গৌতম বলে, তাহলে আপনি আমাকে চিনতে পেরেছেন? রেজিস্ট্রার জানায়, হয়তো চিনতাম না যদি যাওয়ার আগে তুমি ওসব কাপল অব দ্য ডিকেডের কথা না বলতে। গৌতম রেজিস্ট্রারকে সরি বলে, রেজিস্ট্রারও সরি মেনে নেয়। জানাই, আপনার বিয়েতে আমার কোনো আপত্তি নেই। জানতে চায় এখন যাকে বিয়ে করছে সে কি আগের বিয়ের ব্যাপারে জানে কিনা। গৌতম বলে সে কিছুই জানে না। রেজিস্ট্রার এবার বলে, তাহলে তো বিয়েতে ডিভোর্স লেটার লাগবে, সেইটা আগে নিয়ে আসেন। গৌতম বলে, আমরা ব্রেকআপ করে সব মিটমাট করেছিলাম, কোনো ডিভোর্স তো হয়নি। রেজিস্ট্রার জানাই, যান এখন ডিভোর্স লেটার নিয়ে আসেন, ওইটা ছাড়া এবার বিয়ে করতে পারবেন না। আমি কোনো ফাঁদে পড়তে চাই না। গৌতম টাকা দিয়ে মিটমাট করতে চাইলে রেজিস্ট্রার সাফ জানিয়ে দেয় ডিভোর্স লেটার লাগবে, যান নিয়ে আসুন। এখন গৌতম দিয়াকে কোথায় পাবে? আর পেলেও কি দিয়া এখন ডিভোর্স দিতে রাজি হবে? ওইদিকে নিত্যাকে তার বাবা জিজ্ঞেস করে রেজিস্ট্রার অফিসের কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। নিত্যা জানাই, কাগজপত্র দিয়ে রেখেছি, 7 দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। এটা বলে নিত্যা বাবাকে জড়িয়ে ধরে খুশি হয়। নিত্যা সেখান থেকে চলে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট রামলিঙ্গাকে বলে, আপনি একজন গ্রেট বাবা, মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে দিচ্ছেন। রামলিঙ্গা জানায়, আমি এতটাও ভালো নই, শুধু অপেক্ষায় আছি গৌতমের একটা ভুলের। একটা ভুল পেলেই এই বিয়ে ক্যান্সেল করে দেব। এই 7 দিনের মধ্যে সে নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবেই। অন্যদিকে গৌতম সহ সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে খুঁজতে থাকে শুধু দিয়াকে, কিন্তু দিয়ার কোনো খোঁজ পায় না। এরপর কার্তিক তার ওয়াইফকে পুজো দিতে একটা মন্দিরে নিয়ে আসলে গৌতমও যায়। আর সেখানেই গৌতম মন্দিরে ঘুরতেই ধাক্কা খায় দিয়ার সাথে। দিয়াকে দেখে গৌতম একদম অবাক হয়ে যায়। দূর থেকে গৌতমের বাবা দিয়ার গলায় মঙ্গলসূত্র দেখে বুঝতে পারে দিয়ার বিয়ে হয়ে গিয়েছে। এদিকে গৌতম দিয়ার কাছে শুধু চায় ডিভোর্স পেপার, কিন্তু দিয়া কোনো কথা বলে না। গৌতমের বাবা গৌতমের কাছে এসে জানায়, ও তো বিয়ে করেছে, দেখ গলায় মঙ্গলসূত্রও আছে। তখনই দিয়ার কাছে কারোর একটা কল আসলে দিয়া চলে যায়। গৌতম দিয়ার অন্যত্র বিয়ের ব্যাপার মেনে নিতে পারে না। বন্ধু তখন গৌতমকে বলে, তুইও তো নিত্যাকে বিয়ে করতে চলেছিস, এখন শুধু ভাব কিভাবে দিয়ার থেকে ডিভোর্স পেপার নিবে। গৌতম বন্ধুকে জানায়, রেজিস্ট্রার অফিসে বিয়ে না করলে এসবের তো আর দরকার নেই। নিত্যাকে বুঝিয়ে বলবো রেজিস্ট্রার অফিসে বিয়ে না করে বাড়িতে ধুমধাম করে বিয়ে করতে। এজন্য কার্তিক তার ওয়াইফের বেবি শাওয়ারের অনুষ্ঠান রাখে, যেখানে ইনভাইট করে রামলিঙ্গাকেও। কিন্তু এই বুড়ো বয়সের রামলিঙ্গা এই বেবি শাওয়ারের ব্যাপারটা ভালোভাবে নেয় না। তারপরও পরের দিন অনুষ্ঠানে চলে আসে নিত্যার ফ্যামিলি। নিত্যা এসেই আগে হবু শ্বশুরকে জিজ্ঞেস করে গৌতম কোথায়। কার্তিক জানায়, উপরে আছে। নিত্যা উপরে আসলে কার্তিকের মনে পড়ে যায় গৌতম তো শাওয়ার নিতে গিয়েছে, তার মানে গৌতম এখন খালি গায়ে। নিত্যা তো ট্যাটুটা দেখে ফেলবে, তাই দ্রুত আসতে থাকে। ওইদিকে নিত্যা গৌতমের রুমে আসা মাত্রই চোখ পড়ে যায় ট্যাটুর দিকে। গৌতম টাওয়াল দিয়ে তা ঢাকার চেষ্টা করে, কিন্তু দিয়া লেখাটা দেখতেই পায়।
লেখাটা দেখে নিত্যা রাখতে থাকলে গৌতম পুরো ট্যাটু দেখায়, যেখানে গৌতম কৌশলে দিয়াকে ইন্ডিয়া বানিয়ে রেখেছে। তাই এই ট্যাটুর এক্সপ্লেনেশন হিসেবে গৌতম বলে, আমি আমার দেশকে ভালোবাসি। বাকিটা গৌতমের বাবা এসে সামলিয়ে নেয়। নিত্যাকে অনেক ইমোশনাল করে ফেলে। এবার নিত্যা নিচে চলে গেলে বাবা গৌতমকে বলে, এই ট্যাটু কখন করলি? গৌতম জানায়, সেদিন যখন জানালো এই ট্যাটু উঠানো যাবে না, তখনই দিয়াকে ইন্ডিয়া বানিয়ে ফেলেছে। এরপরেই সবাই বেবি শাওয়ারের ইনভাইটেশনে অ্যাটেন্ড হয়। সেখানে কৌশলে আগে গৌতমের বাবা নিত্যাকে বলে, বিয়েটা রেজিস্টার অফিসে না করে এরকম একটা অনুষ্ঠান রেখে ধুমধাম করে করা যায় না? গৌতম তখনই নিত্যাকে সবাই মিলে বিয়ের আনন্দের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিত্যা বুঝতে চায় না। জানিয়ে দেয় বিয়ে সে রেজিস্টার অফিসেই করবে, বাবাকে সে কষ্ট দিতে চায় না। নিত্যা বাবাকে নিয়ে প্রোগ্রাম থেকে চলে গেলে গৌতম তার বাবাকে বলে, তোমার দ্বিতীয় বিয়ে করতে কোনো সমস্যা হয়নি, তাহলে আমার কেন হচ্ছে? বাবা জানায়, তোর মায়ের মৃত্যুর পর আমি দ্বিতীয় বিয়ে করেছি, কিন্তু তোর ব্যাপার তো আলাদা। বাবার এই কথাতে গৌতম একটা বুদ্ধি পেয়ে যায়। দিয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে ইমোশনাল হয়ে আসে রেজিস্ট্রারের বাড়িতে। তারপর বোঝায় যে দিয়া অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমি আর বিয়ে করতে চাই না, বাকি সময় একাই কাটিয়ে দেব। রেজিস্ট্রারও তখন ইমোশনাল হয়, কারণ তারও ওয়াইফ মারা গিয়েছে। সে বোঝে একা থাকার কষ্টটা কতটা। তাই গৌতমকে জানাই, তোমাকে আমি একা থাকতে দেব না, নিত্যার সাথে তোমার বিয়ে দেব। খুব শীঘ্রই তোমাকে বিয়ের ডেট জানাচ্ছি। গৌতমের প্ল্যানটা অনেকটাই সাকসেসফুল হওয়ার পথেই আসে। পরের দিন গৌতম অফিসে এসে নিত্যাকে জানায়, খুব শীঘ্রই আমরা বিয়ের ডেট পেয়ে যাব। সেদিনই গৌতম নিত্যার টিম লিডার হিসেবে একই কোম্পানিতে জয়েন করে দিয়া। দিয়াকে দেখে মুখ লুকাতে থাকে গৌতম, কিন্তু বেশিক্ষণ মুখ লুকাতে পারে না। গৌতমকে এভাবে এখানে দেখে দিয়া অবাক হয়। এরপর দিয়া অফিসে লক্ষ্য করে গৌতম এবং নিত্যা অনেক ফ্রেন্ডলি, তাই তাদের মধ্যে এসে সরাসরি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কিছু চলছে নাকি? নিত্যা জানায়, হ্যাঁ, আমরা বিয়ে করতে চলেছি, আর আমাদের বিয়েটা লাভ ম্যারেজই হচ্ছে। এটা শুনে দিয়া মনে মনে বলে, তাহলে গৌতম দ্বিতীয় বিয়ে করছে? গৌতমও মনে মনে বলে, তুমিও তো দ্বিতীয় বিয়ে করে সুখেই আছো। দিয়া সেখানে আবারও নিত্যাকে বলে, এখনকার প্রেমিকরা বুকে ট্যাটু আঁকে, কিন্তু দেখো তোমারটাও এঁকেছে কিনা। নিত্যা জানায়, হ্যাঁ এঁকেছে তো, আর সেটা দেখে গৌতমের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। এই কথা শুনে দিয়া বুঝতে পারে তার নামে ট্যাটুকে ইন্ডিয়া বানিয়েছে। তারপরও দিয়া গৌতমকে এত সহজে ছেড়ে দিতে চায় না। গৌতম টেনশনে পড়ে বন্ধুর কাছে এসে সবকিছু বলে। তখনই রেজিস্ট্রার ফোন করে গৌতমকে জানায়, তোমাদের বিয়ের ডেট ঠিক করেছি, আগামী 20 তারিখই বিয়ে। গৌতম বিয়ের ডেটটা শুনে খুশি হয়। দিয়া কিছু করার আগে বিয়েটা হয়ে গেলেই হয়। রেজিস্ট্রার আবার নিজে থেকে গৌতমকে ড্রিঙ্কস করাতে চায়, এজন্য আসতে বলে শপে। গৌতম শপে এসে সেখানেও দিয়াকে নিয়ে ইমোশনাল ডায়লগ ছাড়ে। এরপর গাড়ি নিয়ে পার্কিং লটে আসলে রেজিস্ট্রার দেখতে পায় স্বয়ং দিয়াকে। গৌতমও দিয়াকে দেখে রেজিস্ট্রারকে কোনো মতো বোঝানোর চেষ্টা করে যে সে ভুল দেখছে, দিয়া তো মারা গিয়েছে। তখনই দিয়া ফোনে কথা বলে রেজিস্ট্রার দিয়ার কাছে আসে। তারপর বলে, আপনি তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, তাহলে কিভাবে বেঁচে আছেন? দিয়া কষে একটা চর মারে রেজিস্ট্রারকে। এতে রেজিস্ট্রার বুঝতে পারে গৌতম দিয়ার ফেক সার্টিফিকেট দেখিয়েছিল। পরের দিন গৌতম অফিসে এসে দিয়াকে ফেক সার্টিফিকেট দেখানোর জন্য সরি বলে। দিয়া সরি শুনে বলে, তুমি তো এত সহজে সরি বলো না, তাহলে আজকে সরি বলছো কেন? শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক। রেজিস্ট্রার ম্যারেজ করার পর দিয়া একদিন গৌতমকে বলে, বাবা আমাদেরকে মেনে নেবে যদি বাবাকে তুমি সরি বলো। আজকে বাবার রিটায়ারমেন্টের দিন, যদি সবার সামনে বাবাকে সরি বলো তাহলে আমরা সুখে থাকতে পারবো। গৌতম সরি বলতে রাজি হয়, কিন্তু রিটায়ারমেন্ট প্রোগ্রামে গৌতম দিয়ার বাবাকে যা ইচ্ছা তাই বলে অপমান করে। এতে দিয়া গৌতমকে বলে, তুমি এমনটা কেন করলে? এখনই গিয়ে তুমি বাবাকে সরি বলবে। গৌতম জানায়, পারবো না। দিয়া তখন বলে, তোমার চেয়ে বাবার সাথে থাকা ভালো, তোমার মাঝে শুধু ইগো। গৌতম তখন বলে, ভুলে যেও না তুমি আমার বউ। দিয়া জানাই, এক সিগনেচারে আমি তোমার বউ হয়ে যাচ্ছি না, আমি আর তোমার সাথে থাকবো না। এইটা বলে চলে যেতে থাকলে গৌতম বলে, তুমি যদি আমাদের বিয়ে না মানো তাহলে সকল ডকুমেন্টস পুড়ে ফেলো, আমিও পুড়ে ফেলবো। এই হচ্ছে গৌতম এবং দিয়ার মধ্যেকার পুরো ঘটনা। এই ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে গৌতম আর নিত্যাকে রেজিস্ট্রারের অফিসে দেখা যায়। গৌতম রেজিস্ট্রারকে ইশারায় বলে নিত্যাকে কিছু না জানাতে। রেজিস্ট্রার জানায় ঠিক আছে। তারপর নিত্যাকে বলে, তোমাদের বিয়ে আগামী 20 তারিখ হবে। নিত্যা শুনে খুশি হয়। এরপর একটু আড়ালে গেলে গৌতম রেজিস্ট্রারকে ধন্যবাদ দিতে থাকে। রেজিস্ট্রার তখন গৌতমকে জানায়, 20 তারিখের মধ্যেই আমার ডিভোর্স সার্টিফিকেটও লাগবে। এইটা শুনে গৌতম হতবাক হয়ে যায়। এত দ্রুত সে কিভাবে ডিভোর্স সার্টিফিকেট ম্যানেজ করবে? রেজিস্ট্রার জানায়, 2 দিনে যেরকম ডেথ সার্টিফিকেট বানিয়েছিলে সেরকম ডিভোর্স সার্টিফিকেটও নিয়ে আসতে পারবে। গৌতম এবার বিয়ের ডেট পিছিয়ে দিতে বলে। জানায় 20 তারিখ বাবার জন্মদিন। রেজিস্ট্রারও কৌশলে বলে,
তাহলে 2 দিন আগে নিয়ে আসি। শেষমেশ অসহায় হয়ে নিত্যার সামনে গৌতম 20 তারিখে বিয়ে করতে রাজি হয়। বাড়িতে গৌতম মন খারাপ করে বসে থাকলে বাবা জিজ্ঞেস করে, তোর আবার কি হলো? গৌতম জানাই, 20 তারিখ আমার বিয়ে, কিন্তু রেজিস্ট্রার কৃষ্ণমূর্তির ডিভোর্স সার্টিফিকেট চায়। এটা শুনে বাবা বলে, তাহলে একটা ভালো লয়ার ঠিক করলেই তো হয়। সবাই আসে লয়ার গুণাশেখরের কাছে। সে আবার রামলিঙ্গার শিষ্য, রামলিঙ্গাকে মাথায় তুলে নাচে। তো গুণাশেখর গৌতমকে জিজ্ঞেস করে, ডিভোর্স কেন লাগবে? গৌতম জানায়, দ্বিতীয় বিয়ে করার জন্য। সে জানতে চায়, দ্বিতীয় বিয়ে করলে প্রথমজন কোথায়? গুণার এই প্রশ্নে গৌতম জানায়, প্রথমজন অন্য কাউকে বিয়ে করে সংসার করছে, আমি এখন অন্য কাউকে বিয়ে করতে চাই। আগের বিয়ে ছিল এমনি এমনি। সবকিছু শুনে গুণা বলে, ডিভোর্স পেপারে সিগনেচার লাগবে আর কোর্টেও উপস্থিত হতে হবে। গৌতম জানায়, সিগনেচার তো নকল করতে পারবো, কিন্তু তাকে কোর্টে নিয়ে আসা অসম্ভব। গুণা এসব শুনে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়েই যায়। গৌতম এরপর বাবাকে নিয়ে বাইরে আসলেই দেখা হয় হবু শ্বশুরের সাথে। রামলিঙ্গা জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? গৌতম মুখ ফসকে বলেই ফেলে, ডিভোর্স নিতে। এটা শুনে রামলিঙ্গা আবার জিজ্ঞেস করে, কার ডিভোর্স? গৌতম চালিয়ে দেয় তার বাবার কথা। রামলিঙ্গা অবাক হয়ে যায়, কদিন পরেই বেবি আসবে, এখন কিনা ডিভোর্স দিচ্ছে? কারণ জানতে চাইলে গৌতম বলে, নতুন মা অন্যের পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে, তাই বাবা ডিভোর্স দিচ্ছে। এইসব শুনে রামলিঙ্গা বলে, আমি এই পরিবারে আমার মেয়েকে বিয়ে দেবই না। ডাক দেয় নিত্যাকে। নিত্যাও সামনাসামনি শোনে যে হবু শ্বশুর নাকি ডিভোর্স নিচ্ছে। বড় ফাঁসা ফেসে যায় কার্তিক। গৌতম বলে, দোষ করেছে আমার বাবা, আমি কেন সাজা পাবো? আমি নিত্যাকে বিয়ে করব, আমার বাবা তো নয়। নিত্যাও ব্যাপারটাতে সায় দেয়। রামলিঙ্গা তাই নিজের মেয়েকে বলে, যা ইচ্ছা কর তুই। গৌতম সেদিন অফিসে দিয়াকে ডিভোর্স ফাইল দিয়ে সেখানে সিগনেচার করতে বলে, কিন্তু দিয়া করতে চায় না, বলে, তোমার ব্যাপার তুমি দেখো। গৌতম দিয়ার হাজবেন্ডকে সব জানাতে চাইলে দিয়া বলে, আমি তাকে সব জানিয়েছি। সিগনেচার নিতে না পারায় গৌতম অফিসে দিয়ার সিগনেচার নকল করতে থাকলে দিয়ার কাছে ধরা খায়। গৌতম এবং দিয়া একসাথে কথা বললে নিত্যা সেখানে এসে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? গৌতম কথা কাটানোর জন্য বলে, তোমার তো আগামীকাল বার্থডে, তার ইনভাইটেশন দিলাম। নিত্যাও দিয়াকে আসতে বলে। পরের দিন গৌতম তার পুরো ফ্যামিলিকে নিত্যার বার্থডে পার্টিতে নিয়ে আসে। বাবা বিরক্ত হয় গৌতমের ওপর। সবাই জানে সে পল্লবীকে ডিভোর্স দিচ্ছে, এখন পল্লবীকেও কিনা সাথে করে পার্টিতে নিয়ে এসেছে। গৌতম জানায়, কোনো সমস্যা না। নিত্যাও গৌতমকে বলে, ওনারা তো ডিভোর্স নিচ্ছে, তাহলে আবার এখানে কেন এসেছে? গৌতম জানায়, ডেলিভারি পর্যন্ত একসাথে দুজন থাকতে চেয়েছে। পার্টিতে এবার দিয়াও আসে, সবাই একসাথে কেক কাটে। বার্থডে পার্টিতে এসেছিল গুনাও। গুনা এসে গুরু রামলিঙ্গার উপর বিরক্ত হয়, মেয়েকে বিয়ে দিচ্ছে কিন্তু হবু জামাইয়ের সাথে কিনা পরিচয় করিয়ে দিচ্ছে না। রামলিঙ্গা তখনই গৌতমের সাথে পরিচয় করিয়ে দিলে গৌতমকে দেখে গুনা অবাক হয়। গৌতমী কিনা দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম বউয়ের সাথে ডিভোর্স নিতে তার কাছে এসেছিল। গৌতম গুনাকে অবাক হতে নিষেধ করে, জানায়, আমার হবু শ্বশুর এবং নিত্যাও এই ব্যাপার জানে। গুনা এই ব্যাপার নিয়ে রামলিঙ্গা এবং নিত্যার সাথে যখনই কথা বলতে যাবে তখনই তাদের সামনে গৌতম তার বাবাকে হাজির করে। এভাবে দ্বিতীয় বিয়ে এবং ডিভোর্সের ব্যাপারটা হবু শ্বশুর এবং নিত্যার কাছ থেকে হাইড করে গৌতম। কিন্তু বড় ফাঁসা ফেসে যায় কার্তিক। পার্টিতে ক্যাটারিং সার্ভিস দিচ্ছিল সেই লাভকুশ, আর লাভকুশ শুনে ফেলে কার্তিক ডিভোর্স দিচ্ছে। কার্তিকের ওপর আগে থেকেই ক্ষোভ ছিল তার, তাই সরাসরি পল্লবীর কাছে আসে লাভকুশ। সাথে সাথে কার্তিকও আসে। লাভকুশ পল্লবীর কাছে এসে বলে, তোমার ডিভোর্স হচ্ছে এই ব্যাপার নিয়ে আফসোসও করি না, লোকটি ভালো না, আমি তোমাকে নিজে বাপের বাড়ি দিয়ে আসবো। পল্লবী কিন্তু ডিভোর্সের ব্যাপারে কিছুই জানতো না। কার্তিক ব্যাপারটা যখন বোঝাতে যাবে তখনই নিত্যে উপস্থিত হয়ে হবু শ্বশুরকে বলে, আপনি সত্যিই তো ডিভোর্স নিচ্ছেন। এবার কার্তিকের নতুন ওয়াইফ পল্লবী রেগে যায়। রেগে লাভকুশের সাথে চলে যায় বাপের বাড়ি। কার্তিক দেয় মাথায় হাত। এরপর দিয়া নিত্যাকে বলে, আমি এবং গৌতম কিন্তু একসাথে কলেজে পড়েছি। এইটা শুনে নিত্যা গৌতমকে ভয় লাগিয়ে দেয়, বলে, তোমার দিয়ার সাথে কি কি পরিচয় সবকিছু জানি, তবে তুমি এসব আগে জানাওনি কেন? গৌতম ভয় পেতে থাকলে নিত্যা বলে, তুমি আর দিয়া যে ক্লাসমেট ছিলে তা আমি জেনে গিয়েছি। দিয়া সেখানে উপস্থিত হয়ে আরো জানায়, গৌতম কলেজে একটা প্রেমও করেছে। এইটা শুনে নিত্যা অবাক হয়, কারণ গৌতম তাকে বলেছে সেই তার ফার্স্ট লাভ। এইটা শুনে দিয়াও অবাক হয়। গৌতম এরকম ফেঁসে গেলে বলে, আমি কলেজে যাকে ভালোবেসেছিলাম সে একজন ম্যাড, এখন অন্য কাউকে বিয়ে করে সুখে আছে। গৌতম ইনডিরেক্টলি দিয়াকেই বলে। পাশ থেকে আবার রামলিঙ্গা শুনে ফেলে গৌতমের কলেজের লাভ স্টোরির কথা। অন্যদিকে গৌতম দুইজনের প্রশ্নে অতিষ্ঠ হয়ে পড়ে। বাড়ি এসে গৌতম দেখে তার বাবা ওয়াইফকে হারিয়ে পাগল প্রায়। রুমের লাইট না দিয়ে অন্ধকার করে রেখেছে। আবার বাবাও গৌতমকে জানায়, তুই ডিভোর্স সার্টিফিকেট ছাড়া দ্বিতীয় বিয়ে করতেও পারবি না, তাই লাফাস না। আমার ফ্রেন্ড ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিল, সেজন্য 10 বছর জেল হয়েছে। এটা শুনে গৌতমের মাথায় বুদ্ধি আসে।
দিয়াও তো ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, তাই ভয় দেখিয়ে খুব সহজেই দিয়ার কাছ থেকে সিগনেচার নিতে পারবে। এজন্য গৌতম আসে দিয়ার শ্বশুর বাড়িতে। এসে দিয়ার বাবাকেও দেখতে পায়। দিয়ার বাবাকে দেখে গৌতম আরো খুশি হয়। বাবা বাইরে এসে গৌতমকে বলে, তুমি এখানে কি করছো? গৌতম এবার দিয়া আর তার ম্যারেজ সার্টিফিকেট দেখায়। তারপর বলে, দিয়া আমাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে, তাই মামলা করব। মামলা খেতে না চাইলে দিয়াকে ডাকুন। ডিভোর্সের জন্য তাকে লয়ারের কাছে যেতে বলে। দিয়া যেতে রাজি না হলে গৌতম শ্বশুর বাড়ির দিকে যেতে চায়। তখন দিয়া তাকে আটকায়। এতে গৌতম বুঝে যায় দিয়া তার হাজবেন্ডকে কিছুই জানায়নি। এবার দিয়া লয়ারের কাছে যেতে রাজি হয়। লয়ারের কাছে 3 জন চলে আসলে গুনা জিজ্ঞেস করে, আপনাদের মাঝে এই গ্যাপ কিভাবে? দিয়া জানায়, আমার বাবাকে সরি বলেনি তাই। এই সামান্য ব্যাপার নিয়ে গুনা জানায়, ডিভোর্স হবে না, স্ট্রং ব্যাপার উল্লেখ করতে হবে। এই যেমন দিয়ার বাচ্চা হচ্ছে না, তাই গৌতম ডিভোর্স দিচ্ছে। বাচ্চা না হওয়ার কথা শুনে দিয়া মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যায়। গুনা বের হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে দিয়ার বাবা জানায়, দিয়া সত্যিই মা হতে পারছে না। এটা শুনে গৌতমেরও মন খারাপ হয়ে যায়। তাই ডিভোর্সের কারণ হিসেবে উল্লেখ করতে বলে যে সে বাবা হতে অক্ষম, তাই দিয়া ডিভোর্স নিচ্ছে। গুনা তখন বলে, তাহলে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে, যেটা শো করতে হবে। সমস্যা নেই, আপনার ডকুমেন্টস রেখে যান, আমি ব্যবস্থা করে নেব। এরপর গৌতম বাইরে এসে দিয়াকে বলে, চিন্তা করো না, তোমার বাচ্চা হবে। তুমি যেমন খুব ভালো হাজবেন্ড পেয়েছো, তেমন বাচ্চাও তোমার হবে। এটা বলে গৌতম চলে গেলে দিয়ার বাবা দিয়ার পাশে এসে বলে, গৌতমের ইগোর জন্য তোমরা আজ আলাদা নও, আমার ইগোর জন্য তোমরা আলাদা। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দিয়ার বাবা জানতো গৌতম কখনোই তাকে সরি বলবে না, তাই একদিন গৌতমকে বলে, তুমি যদি দিয়ার থেকে দূরে না যাও তাহলে আমি সুইসাইড করব। গৌতম ব্যাপারটা এত আমলে নেয় না, তাই দিয়ার বাবা একদিন অ্যাক্সিডেন্ট করে। গৌতম হাসপাতালে দেখতে গেলে বাবা জানায়, এটা ছিল তোমার জন্য ওয়ার্নিং, তুমি যদি দিয়ার থেকে দূরে না যাও তাহলে সত্যি এবার সুইসাইড করব। এবার গৌতম দিয়ার থেকে দূরে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। তারপর বাকিটা আমাদের জানা। এই ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে বাবা দিয়াকে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি জানতাম না গৌতম যে এত ভালো ছেলে। এখন আমরা দুজন মিলে তার এই সমস্যাটা সমাধান করব। ওইদিকে কার্তিকের শ্বশুর শাশুড়ি এসে কার্তিকের ওয়াইফ পল্লবীর সকল জিনিসপত্র প্যাকিং করতে থাকলে কার্তিক তার বয়স থেকে ছোট শাশুড়িকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শাশুড়ি কিছুই বোঝে না। গৌতম যখনই বাবার হয়ে সবকিছু খুলে বলতে যাবে তখনই নিত্যাকে তার বাবার সাথে আসা দেখে গৌতম আবার পোল্টি নিয়ে নেয়। এতে কার্তিক আবারও কপাল চাপড়ায়। নিত্যা এসে গৌতমকে বলে, আমিও চাই বিয়েতে আমি সাজসজ্জা করি, তুমি আমাকে মঙ্গলসূত্র পরাও। এটা শুনে গৌতম খুশি হয়, মনে করে বিয়ে বোধহয় আর রেজিস্টার অফিসে হবে না। নিত্যা জানায়, বিয়ে রেজিস্টার অফিসেই হবে, কিন্তু আমি সাজসজ্জা করে রেজিস্টার অফিসে উপস্থিত হব। তখনই গৌতমের বন্ধু গৌতমের বাচ্চা না হওয়ার ফেক রিপোর্ট নিয়ে হাজির হলে গৌতম হবু শ্বশুর এবং বউয়ের কাছে ধরা খায়। কিন্তু নিত্যা তখনও গৌতমকে ছেড়ে যেতে চায় না, বলে, বাচ্চাই সবকিছু নয়, দরকার হলে বাচ্চা আমরা অ্যাডপ্ট করব। নিত্যার বাবা নিত্যাকে বোঝায় বাচ্চাও দরকার আছে, কিন্তু নিত্যা বুঝতেই চায় না। সে গৌতমকে বলে, আমাদের বাচ্চা লাগবে না, মানুষের কমজোরি তো থাকেই, আমি না হয় তোমার সেই কমজোরি মেনেই নিলাম। নিত্যের এসব কথা খুবই ভাবায় গৌতমকে। বন্ধু বলে, নিত্যা যখন বাচ্চা না হওয়ার ব্যাপারটা মেনে নিয়েছে তাহলে ডিভোর্সের ব্যাপারটাও বুঝবে, তুই ভালো মতো বুঝিয়ে বল। গৌতম সব ব্যাপার নিয়ে ভাবতে থাকলে রেজিস্ট্রার ফোন করে জানায় 11টায় বিয়ের মহরত, ডিভোর্স সার্টিফিকেট সাথে নিয়ে আসতেই হবে। একটু পর লয়ার গুনা ফোন করে গৌতমকে জানায় আগামীকাল সকাল 10:30টায় হিয়ারিং, কোর্টে চলে এসো। এরপরে কার্তিককে পল্লবীর লয়ার ফোন করে জানাই আগামীকাল 10:30টায় ডিভোর্সের হিয়ারিং আছে, চলে আসবেন। একসাথে বাপ বেটার ডিভোর্সের হিয়ারিং এর কথা শুনে বন্ধু বলে, একসাথে বাপ বেটার এক্সাম দিতে যাওয়ার কথা শুনেছি, একসাথে ড্রিঙ্কসও করতে দেখেছি, এবার দেখবো কিনা ডিভোর্স। পরের দিন সকালবেলা রামলিঙ্গাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, দারুণ এক নিউজ আছে, এই নিউজ বিয়ে ভেঙে দেবে। গৌতমের আগের একটা বিয়ে আছে, ডিভোর্সের ব্যাপারে ঘুরছে। এটা শুনে রামলিঙ্গা বলে, তাই তো গৌতমকে আজকাল বেশি রেজিস্টার অফিসে যেতে দেখছি। রামলিঙ্গা এবার মেয়ের সামনে গৌতমের সব কুকর্ম তুলে ধরে। নিত্যা তবু রেজিস্টার অফিসে টাইম মতো যেতে চায়, শুধুমাত্র গৌতম আর কি কি করতে পারে সেটা দেখার জন্য। এদিকে কোর্টেও কার্তিক পল্লবীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পল্লবী বুঝতেই চায় না। কোর্ট কার্যক্রম শুরু হলে জজ বর এবং বউয়ের এজ পার্থক্য দেখে আগে ডিভোর্স ফাইলে সিগনেচার করে বসে, কিন্তু কার্তিক কোর্টে সবকিছু উপস্থাপন করে, জানাই আসলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি কখনোই পল্লবীকে ডিভোর্স দিতে চাইনি, আমার ছেলে দ্বিতীয় বিয়ের চক্করে ডিভোর্সের পেছনে আছে, সেটাই আমার সাথে তালগোল পেকে গেছে। সবকিছু শুনে পল্লবী কোর্টে কার্তিককে জড়িয়ে ধরে, দুজনের মধ্যে সেখানেই মিটমাট হয়। এবার হিয়ারিং পরে গৌতমের, কিন্তু দিয়া এখনো হাজির হয়নি। গৌতম দিয়ার বাবাকে ফোন করলে বাবা জানায় দিয়া তার হাজবেন্ডের সাথে বেরিয়েছে। এটা শুনে গৌতম মনে করে দিয়া আসবে না। একটু পর দিয়া তার হাজবেন্ডকে নিয়েই কোর্টে হাজির হয়। হাজবেন্ডই গৌতমকে বলে যা করার দ্রুত করতে। গৌতম দিয়াকে নিয়ে কোর্টে হাজির হলে গুনা জজকে জানায় গৌতম সন্তান জন্ম দিতে অক্ষম বলে দিয়াকে ডিভোর্স দিচ্ছে। জজ এটা শুনে গৌতমকে জিজ্ঞেস করে, সন্তান দিতে অক্ষম কেন?
গৌতম জানায়, আমি সারাক্ষণ ফোন পকেটে রাখি জন্য ডাক্তার বলেছে রেডিয়েশনের কারণে আমি আর বাচ্চা জন্ম দিতে পারবো না। গৌতমের এসব কথা শুনে জজ আগে পকেট থেকে ফোন বের করে সচেতন হয়। তারপর গৌতমকে জিজ্ঞেস করে, আপনি এখনো পকেটে ফোন রেখেছেন কেন? গৌতম জানায়, এখন রাখলেও তো আর কোনো তফাৎ নেই। জজ দুজনের ডিভোর্স ফাইল অ্যাপ্রুভ করে। এরপর গৌতমের বন্ধু ডিভোর্স সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রার অফিসে হাজির হয়ে নিত্যা এবং নিত্যার বাবাকে দেখে ডিভোর্সের সার্টিফিকেটের ফাইলকে বার্থ সার্টিফিকেট বলে রেজিস্ট্রারকে দেয়। এরপর রেজিস্ট্রার অফিসে গৌতম হাজির হয়ে খুশি মনে সিগনেচার দিতে যেতেই মনে পড়ে যায় দিয়া এবং দিয়ার হাজবেন্ডের কথা। হাজবেন্ড গৌতমকে বলেছিল, যখন আপনার কথা শুনেছি তখন আপনার ওপর খুব রাগ হয়েছিল। পরে ভেবেছি দিয়া আমাকে না জানালেও কোনো সমস্যা হতো না। দিয়া তো আর কোনো ভুল করেনি। দিয়া আবার গৌতমকে বলে, আমি এতদিন এই ব্যাপার হাজবেন্ডকে না জানিয়ে ভুল করেছি। কোনো সম্পর্ক শুরুর আগে সব গোপনীয়তা প্রকাশ করা উচিত, এতে সম্পর্কে আর ফাটল ধরে না। রেজিস্ট্রার অফিসে গৌতমের এসব কথা মনে পড়ায় গৌতম সিগনেচার করা বাদ দিয়ে নিত্যকে সব কথা খুলে বলে, জানাই, আমি এই রেজিস্ট্রার অফিসেই এই রেজিস্ট্রারের সামনেই প্রথম বিয়ে করেছিলাম। এখন তোমাকে বিয়ে করার জন্য প্রথম জনের থেকে ডিভোর্স সার্টিফিকেট নিয়ে আসলাম। আমার বন্ধু যেটাকে বার্থ সার্টিফিকেট বলেছে সেটা আসলে ডিভোর্স সার্টিফিকেট। কোনো সম্পর্ক শুরু করার আগে সব গোপনীয়তা প্রকাশ করা উচিত, তাই আমিও করলাম। তুমি আমার বাচ্চা না হওয়ার কথা শুনেও আমাকে বিয়ে করতে চেয়েছিলে। জানি এসব শুনেও আমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমি তোমার যোগ্য নই। তোমার বাবা ঠিক বলেন আমার সম্পর্কে। তুমি ভালো কাউকেই ডিজার্ভ করো। এসব বলার পর গৌতম রামলিঙ্গাকে জানায়, ভালোবাসায় শুধু ঝগড়াঝাটি না দেখে সত্যিকারের ভালোবাসাটাও দেখা উচিত। এটা বলে নিত্যাকে সরি জানিয়ে রেজিস্ট্রার অফিস থেকে চলে যায় গৌতম। নিত্যা ইমোশনাল হয়, কিন্তু গৌতমকে কিছু বলারই সাহস পায় না। কেটে যায় 3 মাস। নিত্যা গৌতমকে কল করে সব কর্মকাণ্ডের জন্য গালি দিতে থাকে। বাবাও নিত্যাকে বলে বেশি করে গালি দিতে। 6 মাস পর আবার ফোন দেয় গৌতমকে। বাবা কার সাথে কথা বলছে জিজ্ঞেস করলে নিত্যা জানায়, গৌতমকে গালি দিয়ে ব্লক করছি। নিত্যা বারবার গৌতমের সাথে কথা বলতে থাকলে অ্যাসিস্ট্যান্ট রামলিঙ্গাকে বলে, দুজন বেশি ঝগড়া করছে দেখি। ঝগড়া করাও কিন্তু ভালোবাসার লক্ষণ। 1 বছর হয়ে যায়। নিত্যা বাবার ফোন নিয়ে বলে, গৌতমের কত বড় সাহস, আমাকে কিনা ব্লক দিয়েছে। ব্লক দেওয়ার কথা আমার। বাবাকে এইটা জানিয়ে বাবার ফোন থেকে গৌতমকে ফোন করে কথা বলা শুরু করে। রামলিঙ্গা মহা বিপদেই পড়ে যায়। 2 বছর হলে একদিন নিত্যা বের হতে থাকলে বাবা জিজ্ঞেস করে, তুমি কি এখন গৌতমের সাথে দেখা করার জন্য বের হচ্ছ? নিত্যা জানায়, হ্যাঁ, সামনাসামনি এবার ঝগড়া করব। বাবা বলে, 2 বছর ধরে তোমাদের এই ঝগড়া দেখছি। তোমরা আসলে দুজন দুজনকে ভালোবাসো, তাই চলো গৌতমের বাড়িতে যাই। রামলিঙ্গা নিত্যাকে নিয়ে গৌতমের বাড়ি আসলে দেখা যায় কার্তিকের ছোট ছেলেও বড় হয়ে গিয়েছে। রামলিঙ্গা কার্তিকের কাছে ছেলে কোথায় আছে জানতে চাইলে কার্তিক বলে, এই তো এখানেই তো আছে। রামলিঙ্গা জিজ্ঞেস করে, বড়টা কই? কার্তিক জানাই, প্রেমে ব্যর্থ হয়ে উপরের রুমে প্রেমের গানে রিলস করছে। গৌতম প্রেমের গানে রিলস করতে থাকলে নিত্যা গৌতমের সাথে সামিল হয়। তা দরজা থেকে দেখে রামলিঙ্গা কার্তিককে বলে, আমার মেয়ে গৌতমের মাঝে কি দেখেছে এখনো বুঝলাম না। এরপর রামলিঙ্গা কার্তিককে জিজ্ঞেস করে, পল্লবী কি দেখে আপনার প্রেমে পড়েছিল? কার্তিক জানায়, ও তুমি বুঝবে না বেয়াই। এই সংলাপের মধ্য দিয়ে শেষ হয় মুভিটি। এই মুভিটি বেশ উপভোগ্যই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।